শুরু করছি লিগাল প্লাস। সময় যত এগিয়েছে আইনের একাধিক পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে, কিন্তু মানুষের অপরাধ প্রবণতা কিন্তু কমেনি। এবং এই অপরাধ প্রবণতার কারণেই থানাগুলোতে বাড়ছে অতিরিক্ত মামলার চাপ। তার পাশাপাশি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে প্রতিদিন হাজার হাজার মামলা দায়ের হচ্ছে। কিন্তু এই অপরাধ প্রবণতা কেন মানুষের মধ্যে বাড়ছে তা বিভিন্ন ইস্যু আছে, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্যে দিয়েই মানুষকে এগোতে হয় এবং সেই এগোনোর ক্ষেত্রেই অনেক সময় অজান্তেই অপরাধ হয়ে থাকে। পাড়ার মারামারি হোক, ধস্তাধস্তি, রাজনৈতিক, পারিবারিক বিভিন্ন সময় অভিযোগ পাল্টা অভিযোগ থানাগুলোতে জমা হতে থাকে এবং এইখান থেকেই আসে জিডি, জেনারেল ডায়েরি। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ হয়ে থাকে। তবে সেই অপরাধের যে কথাটা আগেই বলছিলাম, প্রাথমিক পর্যায়ে তদন্তকারী আধিকারিকরা তারা জিডি হিসাবে এন্ট্রি নেন, অর্থাৎ জেনারেল ডায়েরি। অর্থাৎ থানায় একটা অভিযোগ লিপিবদ্ধ হলো, তবে সেটা এফআইআর, এবং এই এফআইআর নিয়েই মূলত আজকের এই আলোচনা। এবং এই এফআইআর হওয়ায় কোন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। আপনার বিরুদ্ধে কি এর আগে কোনো দিন এফআইআর হয়েছিল? পুলিশ কি আপনাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল? যদি আপনার বিরুদ্ধে এফআইআর হয় তাহলে আপনার আইনি সুরক্ষা কি রয়েছে? একজন তদন্তকারী আধিকারিকরা একটা অভিযোগের ভিত্তিতে কি এফআইআর করতে পারেন? যদি এফআইআর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিম্ন আদালতে বা উচ্চ আদালতে কি আবেদন করতে পারেন, কি ধরনের সুরক্ষা আপনাকে দিতে পারে। তাই এই এফআইআর সংক্রান্ত বিষয় নিয়েই আমরা কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অরিন্দম দাসের সাথে। এফআইআর যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে, আপনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি প্রাথমিক কি করবেন সেই উপায়, আইনি উপায় জানিয়েছেন তিনি। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অবশ্যই এই লিগাল প্লাস যা আপনাদের আইনের বিভিন্ন জায়গা আমরা তুলে ধরি, সেক্ষেত্রে আপনাদের অনেকটা হয়তো সুরাহা পান এই লিগাল প্লাসের মধ্যে দিয়ে। যদিও এখন মানুষ যথেষ্ট সচেতন, তাই স্বাভাবিকভাবেই আইন অবশ্যই রয়েছে, সংবিধান তৈরি হয়েছে, সংবিধানের সঙ্গে আইন এবং বিচার ব্যবস্থা একে অপরের সাথে জড়িত। তাই স্বাভাবিকভাবেই আজকের লিগাল প্লাস এই এফআইআর সংক্রান্ত বিষয় ঠিক কী বললেন আইনজীবী, একবার শুনুন। দেখুন, প্রথম বিষয় যেটা আমাদেরকে বুঝতে হবে, যে কোনো অভিযোগ এফআইআর নয়। আমার কোনো বিষয়ে থানাতে যদি আমরা নর্মালি বুঝি, যেহেতু আমরা এফআইআর নিয়ে আলোচনা করছি, ফার্স্ট হচ্ছে থানাতে একটা কমপ্লেন জমা দেওয়া। অনেক সময় দেখবেন থানা একটা রিসিভিং করে আপনাকে দিল যে উইদাউট ভেরিফিকেশন ওরা একটা কমপ্লেন রিসিভ করলো, সেটা মানে এফআইআর না। তারপরে জেনারেল ডায়েরি এন্ট্রির প্রভিশন আছে, ওটা একটা জিডি নাম্বার দেয়, সেটাও কিন্তু এফআইআর না। কারণ কি, ভারতবর্ষের আইন অনুযায়ী যদি কোনো থানায় কোনো এফআইআর নিতে হয়, তাহলে সেই যে অফিসার ইনচার্জ, মানে যেই থানার যে প্রধান অফিসার, তাকে প্রাইমা ফেসি স্যাটিসফাই হতে হয় যে আজকে ভারতবর্ষের যে ক্রিমিনাল ল, তার মধ্যে এই এফআইআর কন্টেন্ট আছে, ইনগ্রেডিয়েন্টস আছে, তার জন্য সে এফআইআরটা রেজিস্টার করবে। যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে মেডিকেল সাপোর্ট দরকার, তাহলে সেই মেডিকেল সাপোর্টটা ভেরিফিকেশন করা হয়। অর্থাৎ আমি কমপ্লেন করলাম, একটা পাতি সাদা কাগজে লিখে নিয়ে চলে গেলাম, সেটা এফআইআর হিসেবে হবে, সেটা কিন্তু কোথাও বলা নেই। এফআইআর করতে গেলে প্রাইমা ফেসি স্যাটিসফ্যাকশন অফ দ্য অফিসার লাগে। তার স্যাটিসফ্যাকশনের জন্য সে তথ্যের উপর স্যাটিসফাই হতে পারে, সে স্পট ভিজিট করে স্যাটিসফাই হতে পারে, অথবা যদি কোনো মেডিকেল আঘাত থাকে সেটা দেখেও সে স্যাটিসফাই হতে পারে। তো এই বিষয়গুলো যদি একসঙ্গে কোনো অফিসারের কাছে যায়, তাহলেই কিন্তু এফআইআর লজ হতে পারে। এবং আমরা আরেকটা বিকল্প জানি, যদি কোনো থানায় আমি কমপ্লেন দিলাম, আমার মনে হচ্ছে যেটা এফআইআর হিসেবে ট্রিট করা উচিত, আর থানা সেটাকে এফআইআর করলো না, তার জন্য কিন্তু আপনি কোর্ট থেকেও কমপ্লেন রেজিস্টার করে এফআইআর করাতে পারেন। অর্থাৎ এফআইআর দুভাবে টেকনিক্যালি হতে পারে, ডাইরেক্ট থানাতে হতে পারে, এবং সেটা যদি থানা না করতে চায় নর্মালি কোর্ট থেকে হতে পারে। তো এফআইআর করতে গেলে বেসিক যে বললাম ইনগ্রেডিয়েন্টসটা, সেটা ভারতবর্ষের ক্রিমিনাল আইনের সঙ্গে সংযুক্ত হতে পারলেই কিন্তু এফআইআর হতে পারে। আদারওয়াইজ সিম্পল কমপ্লেন বা জিডি হতে পারে, সব কমপ্লেন এফআইআর কিন্তু না।
সুপ্রিম কোর্ট একাধিক সময় দেখেছি যে এই এফআইআর নিয়ে বারবার রাজ্যগুলোকে একাধিক গাইডলাইন দিয়েছে, মানে মুড়ি মুড়কির মতো এফআইআর বিশেষ করে রাজনৈতিক বা উদ্দেশ্য প্রণীতভাবেই হয়। এক্ষেত্রে যাদের এগেনস্টে এফআইআর হয় তাদের কি করণীয়? এক, দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্ট এই এফআইআর প্রসঙ্গে একাধিক পর্যবেক্ষণ ছিল, যদি সেটা দর্শকদের। প্রথম কথা হচ্ছে আমাদেরকে যেটা প্রথম জিনিসটাই বুঝতে হবে যে আমরা ধরো আজকে আমার নামে একটা কমপ্লেন হয়েছে, এফআইআর হয়েছে কি হয়নি, আমরা প্রথমে যেটা করি সেটা ঘাবড়ে যাই যে কমপ্লেন হলো, এফআইআর হলো। আমাদের সুপ্রিম কোর্ট বারবার যেটা বলেছে, বেসিক প্রিন্সিপাল অফ ফান্ডামেন্টাল রাইটস, বেসিক ন্যাচারাল জাস্টিস, এইটা কিন্তু সবসময় ফলো করা উচিত। এই জন্য সুপ্রিম কোর্টের ম্যান্ডেটরি প্রভিশন হচ্ছে, যদি কোনো থানা কোনো এফআইআর রেজিস্টার করে সেটাকে আজকাল ডিজিটাল প্ল্যাটফর্ম অথবা তাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে। কারণ কি, আমার এগেনস্টে কী এফআইআর হয়েছে সেটা যতক্ষণ আমি জানতে পারছি আমি নিজেকে ডিফেন্ড করতে পারবো না। সেটা জানাটা আমার প্রধান অধিকার, যে আমার এগেনস্টে কোনো এফআইআর হয়েছে, সেই এফআইআরে কী কন্টেন্ট, মানে এফআইআর দুটো পার্ট হয়, একটা লিখিত যে বয়ান যার পরে এফআইআরটা রেজিস্টার হয়েছে, এবং এফআইআর একটা ফরম্যাট। এইটা আমাদের কিন্তু প্রধান দায়িত্ব জানার। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি থানা পুলিশ প্রশাসন এটা জানাতে চায় না, যার জন্য সুপ্রিম কোর্ট বারবার গাইডলাইন্স দিয়েছে। এবং যেটা আপনি প্রথম প্রশ্ন করলেন যে আজকে আপনার এগেনস্টে কোনো কমপ্লেন হলে, যেটা ভারতবর্ষের আইন অনুযায়ী, যদি সেই আইনে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী শাস্তির মেয়াদ যদি 7 বছরের এবং 7 বছর থেকে কম হয়, তাহলে 41 নোটিশ, এখন যেটা 35 বিএনএস, সেই নোটিশটা করা ম্যান্ডেটরি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলছে যে কোনো কমপ্লেন তুমি যদি পাও, সেই কমপ্লেনটা রেজিস্টার তুমি করতেই পারো, এবং যার এগেনস্টে কমপ্লেন একটা যেহেতু শাস্তির বিধান করে দেওয়া আছে 7 বছর অথবা তার কম, তাকে তুমি নোটিশ দিয়ে ডাকো থানায়, তার বক্তব্য শোনো, রেকর্ড করো, তারপরে তুমি যদি মনে করো কোনো অ্যাকশন নেবে তাহলে সেটা রেজিস্টার করতে হবে, তবে কারণ দর্শাতে হবে। এবং সিমিলার ডিরেকশন, যে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে এই কমপ্লেন্টের কগনিজেন্স দিচ্ছে, মানে এই কমপ্লেন্টটাকে গ্রহণ করছে, তাকেও কিন্তু রিজনিং দিয়ে বলতে হবে যে 35 বিএনএস বা 41-এর আগের যে নোটিশ, সেই নোটিশ সার্ভ করা হয়েছিল, এই ব্যক্তি এই বক্তব্য প্লেস করেছে থানার কাছে, থানা তার রিপোর্টে এই কারণ দেখিয়েছে, সেই কারণে আমি স্যাটিসফাইড, তারপর কিন্তু সেই রেজিস্টারটা কমপ্লেন হতে পারে। মানে অনেকগুলো প্রসিডিউরাল পার্ট আছে। আমাদের যেটা সমস্যা হয়, আমাদের সাধারণ মানুষ, আমরা সেই জ্ঞানটা বা সেই নলেজটা আমাদের কাছে নেই। আমরা আগেই ঘাবড়ে যাই এফআইআর মানে। এফআইআর কিন্তু যদি আমি খুব সিম্পল বাংলা ভাষায় আপনাকে বোঝাই, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আজকে এফআইআর কিন্তু ম্যান্ডেটরি না যে আমার সঙ্গে কোনো ঘটনা ঘটলে আমি সে কমপ্লেন করব। যদি আপনি আমার সঙ্গে থাকেন বা আপনার মনে হয় যে এই ঘটনাটা ঠিক নয়, আপনি কিন্তু আমার এই জিনিসের এগেনস্টে কমপ্লেন করতেই পারেন। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যে কেউ লজ করতে পারে, এবং এই ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট লজ করার পর তার বাকি তদন্তের প্রক্রিয়া আসবে। কিন্তু আমাদের প্রথমে যেটা বলবো, কাউকে ঘাবড়ালে চলবে না। আপনার কাছে যদি কোনো কমপ্লেন হয় এবং আপনি যদি মনে করেন যে না এই কমপ্লেনটা ঠিক না, তাহলে প্রথম যেটা আপনি চাইতে পারেন সেটা হচ্ছে এফআইআরের কপি, যদি মনে করেন আপনি। এবং যেটা বললাম, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী এফআইআর কিন্তু অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে দেওয়া ম্যান্ডেটরি। সেটা কোনো ধারা না করে তার এগেনস্টে অভিযোগ আনতে পারেন। এখন হচ্ছে ডিজিটাল যুগ, যেহেতু ডিজিটালে আপলোড করার কথা বলছেন, তাহলে এখনকার যদি থানায় না গিয়ে যদি কেউ লিখিত অর্থাৎ ডিজিটালি ভাবে যদি তারা কমপ্লেনটা করে, সেই কমপ্লেনটা কি এফআইআর হিসাবে রেজিস্টার হতে পারে? 100 বার পারে। এখন দুটো জিনিস, যেটা আমাদের নতুন যে বিএনএস যে ভারতবর্ষে এসছে, মানে নতুন যে ক্রিমিনাল লটা আমরা সকলেই জানি যে পুরো ভোল পাল্টে আদল পাল্টে নতুন করে এসছে, পুরনো কিছু প্রভিশন সরিয়ে দিয়ে। এখানে খুব দুটো গুরুত্বপূর্ণ জিনিস সামনে উঠে এসছে। একটা হচ্ছে জিরো এফআইআর। আগেও কনসেপ্টটা ছিল, কিন্তু এক্স্যাক্ট প্রভিশনটা বলা ছিল না। এই নতুন আইন অনুযায়ী, ধরুন আজকে আমরা এখানে বসে আছি কলকাতা হাইকোর্টের কাছে, আমাদের একটা থানার জুরিসডিকশন আছে, বাট আমার মনে হলো যে আমার এখানে লাইফ থ্রেটনিং আছে, আমি যেতে পারবো না, বা আমার এখানে শারীরিক বা আমার আর্থিক ক্ষতি হতে পারে, আমি কিন্তু আজকে কোনো দিন ম্যান্ডেটরি না যে আমাকে এই থানাতে এসে কমপ্লেন করতে হবে। আমি কিন্তু অন্য কোনো জায়গায় থানায় কমপ্লেন করতে পারি, বিষয়টা বলতে পারি। সেই থানার অফিসারের দায়িত্ব হচ্ছে জিরো এফআইআর লজ করে কনসার্ন থানাতে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে ওইখানে থেকে আমি কিন্তু কমপ্লেন করতে পারি। আর যেটা আপনি বললেন ডিজিটালি কমপ্লেন করলে সেটাকেও এফআইআর হিসেবে ট্রিট করার কিন্তু প্রভিশনস আছে। এটা মেনলি আমরা যখন কোভিড সিচুয়েশন ছিল, মানে গোটা পৃথিবী বন্ধ হয়ে গেছিলো, তখন এটা সবথেকে বেশি ইউটিলাইজেশন ছিল। এই কোভিড পিরিয়ডের পর সুপ্রিম কোর্ট ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন হিয়ারিং অনেক কিছু এসছে। তার মধ্যে কিন্তু এই কমপ্লেন যে আগে কী হতো, প্রভিশন আগেও ছিল,
কারণ আপনি কীভাবে কমপ্লেনটা পেলেন সেটা ভেরিফিকেশান আপনি করতেই পারেন। অর্থাৎ দেখা গেলো এক্সের কাছ থেকে কমপ্লেন হলো, আদৌ এক্স কমপ্লেন করেছে কিনা সেইটা পুলিশ ভেরিফাই করতেই পারে। বাট ভেরিফিকেশানে যে বেরোয় যে এক্স কমপ্লেন করেছে, এবং যেটা প্রথমেই বললাম, সেই কমপ্লেনে যদি মেটেরিয়ালস পায় পুলিশ প্রশাসন, মানে যে আপনি আমাদের অফিসার ইনচার্জ বলুন, এসএচও বলুন, বা যে হেড অফ দ্য পুলিশ অফিসার ওই থানার, সে যদি প্রাইম অফিসে স্যাটিসফাইড হয়, সে ডিজিটাল কমপ্লেনের পড়তেও কিন্তু এফআইআর লজ করতে পারে, বাই পোস্টে কমপ্লেনের উপরেও এফআইআর লজ করতে পারে, ফিজিক্যাল এসেও করতে পারে। এটার কোনো কিন্তু এখানে বাধা নেই যে আপনি ডিজিটালি বা বাই পোস্টে কমপ্লেন করতে পারবেন না। অনেক সময় আমরা দেখি যে চক্ষু লজ্জা হতে পারে বা ভয় ভীতির জায়গা থেকে অনেকে থানায় যেতে পারেন না, থানায় যেতে ভয় পান, বা তারা হয়তো সেই অর্থে পড়াশোনাও জানেন না যে একটা মেল করে তারা থানায় কমপ্লেন দিতে পারে। তো কিভাবে এই সমস্ত মানুষগুলো যদি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের বিরুদ্ধে তার অভিযোগ রয়েছে, অথচ সেই অভিযোগ কোনোভাবেই তার থানা পর্যন্ত পৌঁছে দিতে পারছেন না, সেক্ষেত্রে সেই সমস্ত মানুষগুলো কি করতে পারে? দেখুন, দুটো প্রভিশন যেটা আপনাকে বললাম, যে কোনো জায়গায় কমপ্লেন আপনি লজ করতেই পারেন। থানাতেও কিন্তু কোথাও ম্যান্ডেটরি নেই যে আপনাকে লিখিত কমপ্লেন নিয়ে যেতে হবে। আপনি ওরাল কমপ্লেন নিয়ে গিয়ে থানাকে বলেন, যেটা আপনাকে প্রথমে বললাম, জিডি এন্ট্রি প্রভিশন থানার কাছে আছে। থানা আপনার বক্তব্য শুনবে, সেটাকে নথিভুক্ত করে একটা জিডি নাম্বার দেবে, তারপরে সে ইনভেস্টিগেট করে দেখবে যে লোকটার বক্তব্য ঠিক না ভুল, তারপরে কিন্তু এফআইআর হতে পারে। এবং যেটা আপনি বললেন যে দেখুন, যেটা হয় কি, আমরা যেটা সাধারণত যেটা একদম অ্যাকচুয়ালি ফেস করি, সেটা হচ্ছে থানার তো ঊর্ধ্বতম আর থানার কর্তৃপক্ষ থানায় হয়। মানে আমি ওসির কাছে গেলাম, অ্যাডিশনাল এসপির কাছে গেলাম, ডিএসপির কাছে গেলাম, এসপির কাছে, তারা তো একটাই ফলো ল করছে, মানে তাদের পরিকাঠামোটা একটাই, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা একটাই। সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে লিগাল এড প্রভিশন আছে। যদি কোনো মানুষ সেখানে না যেতে পারে, ধরুন তার উকিলের পয়সা দেওয়ারও একটা সামর্থ্য নেই, কিন্তু তার সঙ্গে কোনো একটা অন্যায় ঘটেছে, তাহলে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্ট লিগাল এড সার্ভিস আছে, সে তার কাছে অ্যাপ্রোচ করে বলতে পারে, এবং সেখান থেকেও তারা কিন্তু কমপ্লেনটা ফরওয়ার্ড করতে পারে, এবং তাকে আইনি সাহায্য দেওয়ার জন্য কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল এড আছে। অর্থাৎ একটা প্রভিশন ভাবার কোনো কারণ নেই যে আমি কিছু জানি না, আমি পারছি না, কী করব। আপনার জন্য ভারতবর্ষের আইন অনুযায়ী লিগাল এড ফ্রি অফ কস্ট সার্ভিস আছে, যেটা হাইকোর্ট মনিটর করে প্রতিটা রাজ্যে, সুপ্রিম কোর্টেরও আছে। সেই প্রভিশনকেও আপনি যদি থানার কাছে কিছু না করতে পারেন, তাহলে সেই প্রভিশনটার জন্য কিন্তু আপনি অ্যাপ্লাই করতেই পারেন। একজনের বিরুদ্ধে যদি এফআইআর হয়ে থাকে, সেক্ষেত্রে তার এই এফআইআর থেকে কিভাবে সেটা মুক্তি পেতে পারে, বা কোন আইনি পথে গেলে তার হয়তো একটা সুরাহার পথ তিনি দেখতে পারেন? দেখুন, এফআইআর মানে এফআইআরটা স্টেজ ওয়াইজ যদি আমি ভাগ করে দিই, প্রথমে একটা কমপ্লেন হলো, সেই কমপ্লেনটা এফআইআর হলো, এবং এফআইআর পর পুলিশ ইনভেস্টিগেট করবে। ইনভেস্টিগেট করে পুলিশ চার্জশিট নর্মালি দেয়। চার্জশিট মানে এই যে এফআইআরের যা যা ইনগ্রেডিয়েন্টস পুলিশ ধরুন যে ধারাগুলো দিয়েছে, সেই ধারাগুলো সপক্ষে পুলিশ তদন্ত করে দেখলো যে এই ধারাগুলো মেনটেনেবল, তারপর সেটা দেয়। যদি আবার পুলিশের কাছে প্রভিশন আছে, যদি পুলিশ মনে করে যে না, এই ধারাগুলো যেগুলো আমি দিয়েছিলাম বা কমপ্লেন করেছিলাম সেগুলো ঠিক না, কারণ আজকে আপনি এসছেন, আমি আজকে এফআইআর করেছি, একদিনে সব তদন্ত, সব ওই জন্য তদন্ত টাইম আছে, আপনি করে দেখলেন যে না, এই যে প্রভিশনসগুলো ঠিক না, সেকেন্ড অপশান হচ্ছে আপনি কিন্তু ফাইনাল রিপোর্ট ফাইল করে দিতে পারেন। অর্থাৎ কোর্টকে আপনি বললেন যে এফআইআরটা আমরা লজ করেছিলাম তার সপক্ষে আমার কাছে সাফিসিয়েন্ট মেটেরিয়াল নেই, কেস ড্রপ করে দেওয়া হোক। সেই ক্ষেত্রে কোর্ট যে প্রভিশনটা করে, যে কমপ্লেনেন্ট তাকে ন্যাচারাল জাস্টিসের জন্য কোর্ট একবার ডাকে এবং তাকে বলে যে থানা আজকে আমার কাছে এসে বলছে এই তার ফাইনাল রিপোর্ট, তুমি যদি স্যাটিসফাই থাকো কেস আমি ড্রপ করে দেবো। এটা হচ্ছে থানার নিজের থেকে যদি কিছু করে। আপনার সঙ্গে যদি হয়, তাহলে আমরা জানি নর্মাল কোর্সে আমরা কী করি, সেকশন বেলেবল ননেবল দেখে আমরা বেলের জন্য অ্যাপ্লাই করি। অ্যান্টিসিপেটরি বেল আপনি ডিস্ট্রিক্ট কোর্ট অথবা হাইকোর্টে অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনি অ্যারেস্ট হন তাহলে সেখানেও আপনার বেলের প্রভিশন আছে। এই ক্ষেত্রে যেটা আমাদের দেখে নিতে হবে, যখন আমরা এই বেলের প্রভিশনটা অ্যাপ্লাই করছি তখন কী কী সেকশনে আমাদের উপর অ্যালিগেশন আছে, কারণ সেইটা বিচার করেই কিন্তু এবং আইনি সহায়তা নিয়ে আপনাদেরকে ডিসিশন নিতে হবে। এবং যদি মনে করুন যে পুলিশ বলছে না আপনি এই ক্রাইমটা করেছেন, অফেন্সটা করেছেন, আপনি বেল নিতে পারেন। এবং আমরা একটা খুব টার্ম যেটা সাধারণ মানুষও বুঝি, কোয়াশিং, মামলা খারিজ করার জন্য থানাকে যেরকম ফাইনাল রিপোর্টের প্রভিশন আছে, আপনিও কিন্তু প্রভিশন আছে 482-তে, আপনি চাইলে কিন্তু সেই কোয়াশিং মানে এই যে এফআইআরটা আমার কাছে ভুয়ো বা ভুল সেটা কিন্তু দাখিল করতে পারেন। কোর্ট সেটা বিচার করে দেখবে যে আপনার কাছে কমপ্লেনটা ঠিক না ভুল।